নমস্কার, লার্নিং ফর টিচিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি নিয়ে ক্লাস শুরু করে দিয়েছি। তোমাদের যে আসন্ন ডব্লিউবি টেট এক্সাম তার প্রিপারেশান শুরু করে দিয়েছি। তোমরা অলরেডি দেখতে পাবে ভিডিওটা চ্যানেলে। আর আমাদের টেটের প্রিপারেশানের পাশাপাশি আমরা যে সমস্ত দক্ষতাগুলো নিয়ে ক্লাস করছিলাম, অর্থাৎ মাইক্রো টিচিং, ম্যাক্রো টিচিংয়ের যে সমস্ত ভিডিওগুলো করছিলাম সেগুলোও চলতে থাকবে। এবং আমরা শিখবো এখন যে সমস্ত স্কিলগুলোর ওপর আমরা আগে লেসন প্ল্যান তৈরি করেছি বা টিচিং পরিচালনা করেছি, সেই স্কিলগুলোর বৈশিষ্ট্য কী এবং সেই স্কিলগুলোর সাহায্যে আমরা কী করে লেসন প্ল্যান তৈরি করতে হয় সেটা শিখবো। ঠিক আছে, লেসন প্ল্যানগুলো তো আমরা দেখেছি, এখন এবার শিখবো আমরা হচ্ছে কীভাবে লেসন প্ল্যানগুলো তৈরি করতে হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয়, অর্থাৎ প্রথম যে স্কিলটার ওপর আমরা লেসন প্ল্যান তৈরি করা শিখবো সেটা হচ্ছে যে শিশুকেন্দ্রিক শিখন দক্ষতা। শিশুকেন্দ্রিক শিখন দক্ষতা আমরা জানি আমাদের মাইক্রো টিচিংয়ের 5টা দক্ষতা আছে। কি কি? সমন্বয় সাধন, পর্যবেক্ষণ, শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা, কৃতকলা শিল্পে সংযোগ সাধন দক্ষতা এবং হচ্ছে শিক্ষার্থীদের প্রশ্নকরণে উৎসাহী করার দক্ষতা। এবারে এই যে 5টা দক্ষতা রয়েছে, এই 5টা দক্ষতার কী কী বৈশিষ্ট্য আছে, এই 5টা দক্ষতা আমরা কেন শিখব বা এগুলোর সাহায্যে আমরা কীভাবে লেসন প্ল্যান তৈরি করব এই দক্ষতাগুলোতে, সেই সম্বন্ধে আমরা এক এক করে জানব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিশুকেন্দ্রিক শিখন দক্ষতা। শিশুকেন্দ্রিক শিখন দক্ষতাটা কি? দেখো, প্রথমে যদি আমরা নামটা দেখি তাহলে বুঝতে পারবো যে শিশু কেন্দ্রিক অর্থাৎ কি, আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পরিচালনা করব তার কেন্দ্রে আমরা শিশুকে রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, কেন্দ্রে শিশুকে রাখা। কেন্দ্রে শিশুকে রাখা বলতে কি, আমরা কি এরকম ক্লাসরুমটা এরকম অ্যারেঞ্জ করব যাতে কেন্দ্রে শিশু বসে থাকে এবং আশেপাশে অন্য কিছু? এরকম নয়। শিশু কেন্দ্রিক বলতে শিশুর আগ্রহ, তার উৎসাহ, তার চাহিদা, এইগুলোকে, শিশুর যে চাহিদা, তার আগ্রহ, এইগুলোকে মাথায় রেখে এই অনুযায়ী আমি যখন ক্লাস পরিচালনা করব, তার চাহিদা, তার আগ্রহ অনুযায়ী, তখন সেটা হবে শিশুকেন্দ্রিক শিখন। ঠিক আছে, তাহলে শিশুকেন্দ্রিক বলতে কী বোঝাচ্ছে? শিশুকেন্দ্রিক বলতে শিশুর আগ্রহ, চাহিদা, এইগুলোর ওপর এগুলোকে মাথায় রেখে সেই অনুযায়ী ক্লাস পরিচালনা করাটাই হচ্ছে শিশুকেন্দ্রিক শিখন দক্ষতা। এবার এই শিশুকেন্দ্রিক দক্ষতার সাহায্যে যে আমরা ক্লাস পরিচালনা করব, সেটা কিভাবে করব সেটা জানার জন্য আমাদের 4টে আচরণাঙ্গ আছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় আচরণাঙ্গ। এগুলোকে বলা হয় হচ্ছে আচরণাঙ্গ। আচরণাঙ্গ। এবার আচরণাঙ্গ কি? আমরা জানি আমাদের যে 5টা স্কিল রয়েছে, সেই 5টা স্কিলের এক একটা স্কিলের আন্ডারে কিন্তু আমাদের 4টে করে আচরণাঙ্গ থাকে। এবার আচরণাঙ্গ বিষয়টা কি? আচরণাঙ্গ কথাটাকে আমরা ভাঙলে কি পাচ্ছি? দেখো, আচরণ, আচরণ যোগ অঙ্গ, তাই তো? কি পাচ্ছি? আচরণ যোগ অঙ্গ, অর্থাৎ আমরা অঙ্গ অর্থে এখানে আমরা পার্ট বলতে পারি, পার্ট। ঠিক আছে, তো ক্লাস পরিচালনা করার বিভিন্ন পার্টে বা বিভিন্ন অংশে আমি কি কি আচরণ করব, কি কি আচরণ করব সেটা নির্দিষ্ট করা রয়েছে এই আচরণাঙ্গের মধ্যে। ঠিক আছে, তাহলে আমাকে এই শিশুকেন্দ্রিক দক্ষতার সাহায্যে ক্লাস পরিচালনা করতে গেলে কি কি আচরণ করতে হবে বা আমার কোন কোন আচরণগুলো দেখে বোঝা যাবে যে আমি শিশুকেন্দ্রিক শিখন দক্ষতার সাহায্যে আমি পড়াচ্ছি শিশুদেরকে, সেটা নির্দিষ্ট করা রয়েছে এই আচরণাঙ্গের মধ্যে। তাহলে এই আচরণাঙ্গগুলো যখন আমার ফুটে উঠবে, তখন আমরা বলতে পারি এটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিখন দক্ষতা। তাহলে চলো দেখে নিই এবার কি বলেছে শিশুকেন্দ্রিক শিখন দক্ষতায় কী কী আচরণাঙ্গ আছে, অর্থাৎ আমাদেরকে কী কী আচরণ করতে হবে। ফার্স্টে রয়েছে, দেখো, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। অর্থাৎ কি, আমাদেরকে ফার্স্টে কী করতে হবে? শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করাতে হবে, শিক্ষার্থীদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাতে হবে। এবার আমি শিক্ষার্থীদের সক্রিয়ভাবে ক্লাসে অংশগ্রহণ করাতে গেলে কী কী করতে পারি? ওদেরকে প্রথমত আমি কয়েকটা গ্রুপে বা দলে ভাগ করে দিতে পারি। ঠিক আছে, ABCD এরকমভাবে কয়েকটা গ্রুপে বা দলে ভাগ করে দিতে পারি। তাহলে আমার প্রথম কাজ কি? শিশুকেন্দ্রিক শিখন দক্ষতায় আমার প্রথম কাজ হচ্ছে শিক্ষার্থীরা যাতে আমার ক্লাসটায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তার জন্য আমাকে তাদেরকে কয়েকটা গ্রুপে ভাগ করে দিতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ শিশুকেন্দ্রিক শিখন দক্ষতায়। তারপর কি বলেছে? তারপর সেকেন্ডে আছে, দেখো, ধারাবাহিকভাবে মত প্রকাশ। ধারাবাহিকভাবে মত প্রকাশ এবার কি? এবার আমি যে বিষয়টা পড়াবো সেই বিষয় রিলেটেড কোনো তথ্য আমি এবার প্রত্যেকটা গ্রুপে দেব। ঠিক আছে, আমি হয়তো A এবং B গ্রুপকে একটা তথ্য দিলাম। ঠিক আছে,
যে বিষয়টা পড়াবো সেই বিষয় রিলেটেড কোনো একটা তথ্য দিলাম এবং সেটা নিয়ে ওদেরকে আলোচনা করতে বললাম, ঠিক আছে। আবার সি এবং ডি গ্রুপকে একইভাবে একটা কোনো যে বিষয়টা আমি পড়াবো, আজকে আমার পড়ানোর যে বিষয়, সেই বিষয় রিলেটেড একটা তথ্য আমি দেবো। সেটা আমার চার্ট হতে পারে, মডেল হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে, ভিডিও হতে পারে, বিষয় রিলেটেড আমি কোনো একটা তথ্য ওদেরকে দেব এবং বলবো যে এইগুলো তোমরা দেখো এবং এখান থেকে কি কি বুঝতে পারছো সেগুলো তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো এবং খাতায় লিখে ফেলো, ঠিক আছে। তো এই হচ্ছে আমার কাজ। তো ধারাবাহিকভাবে মত প্রকাশে আমি কি করব, ওদের প্রত্যেককে তাদের যে মতামত, ওই যে আমি ইনফরমেশানটা দেব সেই অনুযায়ী তাদের যে মতামত সেটা তারা কি করবে, তারা নিজেদের মধ্যে আলোচনা করবে। তারপরেরটা কি রয়েছে দেখো, শিক্ষার্থীদের পারস্পরিক মিথস্ক্রিয়া। এবার কি করবে, যে বিষয়টা আমি পড়াচ্ছি সেই বিষয় রিলেটেড তথ্য ওদেরকে দিয়ে দিয়েছি, গ্রুপে ভাগ করে দিয়েছি। এবার ওরা কি করবে, শিক্ষার্থীরা নিজেদের মধ্যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে দেবে, ঠিক আছে। এবার শিক্ষার্থীরা পরস্পরকে মতামত বিনিময় করবে এবং নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দেবে। আর এই পর্যায়ে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে প্রত্যেকটা দলে যতজন শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ আমার এ দলে যদি আমার 4 জন শিক্ষার্থী থাকে, তাহলে সেই 4 জনই যেন সমানভাবে তাদের আলোচনায় অংশগ্রহণ করে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই পর্যায়ে আমার কাজ হচ্ছে শিক্ষার্থীরা যাতে সমস্ত শিক্ষার্থী যাতে সমানভাবে আলোচনায় অংশগ্রহণ করে এবং তারা যে আলোচনা করছে, আমার যে বিষয়, আমি যে বিষয়টার ওপর ওদেরকে আলোচনা করতে দিয়েছি সেই বিষয়ের ওপরই যেন তারা আলোচনাটা করে, যেন বিষয়ের বাইরে গিয়ে আলোচনা না করে, ঠিক আছে। সেই বিষয় রিলেটেডই আলোচনা যেন হয়। যদি বিষয়ের বাইরে চলে যায় তাদের আলোচনা, তখন আমাকে কি করতে হবে, তাদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে, ঠিক আছে। যে বিষয়ে আলোচনা আমি করতে দিয়েছি সেই বিষয় থেকে তারা যেন বেরিয়ে না যায়, এটা লক্ষ্য রাখতে হবে এবং প্রত্যেকটা দলে প্রত্যেকটা শিক্ষার্থী যাতে সমানভাবে আলোচনায় অংশগ্রহণ করে এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এটা হচ্ছে শিক্ষক মহাশয়ের কাজ। আর এই পর্যায়ে শিক্ষার্থীদের কাজ কি, শিক্ষার্থীদের কাজ হচ্ছে তারা নিজেদের মধ্যে যে তথ্যটা তারা পেয়েছে সেটা ভালোভাবে তারা বিচার বিশ্লেষণ করবে এবং একে অপরকে তাদের মতামত জানাবে, ঠিক আছে। এই হচ্ছে শিক্ষার্থীদের পারস্পরিক মিথস্ক্রিয়া। তারপরের কাজ কি, তারপর হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। এবার ফাইনালি ওরা নিজেদের মধ্যে আলোচনা করে যে বিষয়গুলো বুঝতে পারলো, ঠিক আছে, যে সিদ্ধান্তে ওরা এলো, সেটা এবার শিক্ষক মহাশয়কে জানাবে, ঠিক আছে। আমি যে টপিকটা দিয়েছি সেই টপিক রিলেটেড যে সমস্ত ইনফরমেশান ওদেরকে দিয়েছি সেই ইনফরমেশান থেকে ওরা যা যা জানতে পারলো সেই বিষয়টা এবার শিক্ষক মহাশয়কে তারা জানাবে। এটাই হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। তারা যে সিদ্ধান্তটা নিল, তারা যে বিষয়টা বুঝতে পারলো সেটা শিক্ষক মহাশয়কে জানাবে। এই গেল আমাদের 4টি আচরণাঙ্গ। তাহলে আমাদেরকে কি করতে হবে, শিশুকেন্দ্রিক শিক্ষণ দক্ষতায় আরেকবার বলে নিই। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করাতে হবে, অর্থাৎ তাদেরকে বিভিন্ন শিক্ষার্থীদেরকে কয়েকটা দলে ভাগ করে দিতে হবে। তারপর ধারাবাহিকভাবে মত প্রকাশ, অর্থাৎ আমাদেরকে যে বিষয়টা আমরা শিক্ষার্থীদের বোঝাতে চাইছি বা পড়াতে চাইছি সেই বিষয় রিলেটেড কোনো তথ্য তাদেরকে দিতে হবে। সেটা টিএলএম হতে পারে, চার্ট হতে পারে, মডেল হতে পারে, যে কোনো কিছু তথ্য কিন্তু হতে পারে, সেটা আমরা গ্রুপে দিয়ে দেব এবং সেই বিষয়টা তাদেরকে দেখে নিজেদের মধ্যে আলোচনা করতে বলবো। তারপরের পর্যায়ে হচ্ছে শিক্ষার্থীদের পারস্পরিক মিথস্ক্রিয়া, অর্থাৎ শিক্ষার্থীরা কি করবে, শিক্ষার্থীরা যে বিষয়টা যে ইনফরমেশনটা পেলো সেই ইনফরমেশনটা দেখে নিজেদের মধ্যে তাদের মতামত বিনিময় করবে। আর শিক্ষক মহাশয় তাদেরকে গাইড করবেন কিভাবে, যে তারা যেন আলোচনাটা যে বিষয়ে আমি দিয়েছি সেই বিষয়ে আলোচনা করে এবং এক একটা দলের প্রত্যেকটা শিক্ষার্থী, এক একটা দলের প্রত্যেকটা সদস্যই যেন সেই আলোচনায় অংশগ্রহণ করে, ঠিক আছে, কেউ যেন নিষ্ক্রিয় না থাকে। আর তারপরে হচ্ছে লাস্টে তারা এবার শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ শিক্ষার্থীরা যে বিষয়গুলো বুঝতে পারলো সেই বিষয়টা এবার শিক্ষক মহাশয়কে জানাবে, তাদের সিদ্ধান্তটা শিক্ষক মহাশয়কে জানাবে এবং শিক্ষক মহাশয় কী করবেন, শিক্ষক মহাশয় তাদের যে সিদ্ধান্ত সেটা শুনবেন এবং শোনার পর যদি মনে হয় যে কোনো জায়গায় কারেকশন করতে হবে তখন তিনি বলবেন, আচ্ছা খুব ভালো হয়েছে, তুমি এখানে এই জায়গাটা এইভাবে লিখতে পারো বা এইভাবে করতে পারো, তাহলে আরও ভালো হবে, ঠিক আছে, এইভাবে কারেকশন করতে পারেন। বা যদি মনে হয় শিক্ষক মহাশয়ের যে আরও 2-4টে পয়েন্ট যোগ করা দরকার বা আরও 2-4টে বিষয় ওরা মিস করে গেছে, তখন সেই জিনিসগুলোকে শিক্ষক মহাশয় অ্যাড করবেন, ঠিক আছে। তো এইভাবে পুরো ক্লাসটা পরিচালনা করা যাবে। এই হলো আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষণ দক্ষতা। আশা করি আচরণাঙ্গগুলো সবাই বুঝতে পেরেছো। এবার আমি একটা এককের ওপর তোমাদেরকে ডেমো আকারে জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো, এবার আমি শিশুকেন্দ্রিক শিক্ষণ দক্ষতার উপর একটা লেসন প্ল্যান তৈরি করব। তার জন্য আমাকে একটা একক নিতে হবে। আমি হয়তো একটা একক আমি নিজের ইচ্ছে মতো নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে জল দূষণ।
ঠিক আছে, এই জল দূষণ এককটা আমি নিলাম, আমার একক হচ্ছে জল দূষণ। এর উপর আমি এবার শিশুকেন্দ্রিক শিক্ষণ দক্ষতা পরিচালনা করব। ঠিক আছে, শিশুকেন্দ্রিক শিক্ষণ দক্ষতা আমি জল দূষণ এককটার ওপর যে টপিকটা, সেই টপিকটার ওপর আমি শিশুকেন্দ্রিক শিক্ষণের মাধ্যমে আমি এই টপিকটা ওদেরকে বোঝাবো। তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কয়েকটা গ্রুপে ভাগ করে দিতে হবে। এবার ক্লাসে ঢুকেই তো আমি তোমাদেরকে কয়েকটা গ্রুপে ভাগ করে দিচ্ছি এরকম বলতে পারি না। তাহলে আমাকে জল রিলেটেড কোনো একটা কথা দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, কুশল বিনিময় করব। ঠিক আছে, শ্রেণীকক্ষে প্রবেশ করে গুড মর্নিং বলে ওদেরকে কুশল বিনিময় করতে পারি, তোমরা কেমন আছো। ঠিক আছে, তারপরে একটা আমাদের প্রাসঙ্গিক বিষয় দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, আমরা যে জলটা পড়াচ্ছি, জল বিষয়টাতে আসার জন্য কোনো একটা গল্প বলতে পারি, ছড়া বলতে পারি, বা তাদের মধ্যে বিভিন্ন আলোচনা থেকে বলতে পারি। ঠিক আছে, যেমন ধরো আমি যদি জিজ্ঞেস করি, হয়তো দুজন স্টুডেন্ট বসে আছে, আমি একজনকে বলতে পারি, আচ্ছা শ্বেতা তোমার আজকে মন খারাপ কেন? তখন ও বলবে, ম্যাম আজকে আমি আমার জলের বোতলটা সেটা আনতে ভুলে গেছি, তাই আজকে ভাবছিলাম যে জল ছাড়া আমি কি করে ক্লাস করব, বা এই বিষয়টা নিয়ে আমি চিন্তিত। তখন আমি বলবো, ও আচ্ছা হ্যাঁ, এটা চিন্তারই বিষয়, কারণ জল না হলে আমরা কিন্তু বাঁচতে পারবো না। ঠিক আছে, জলটা আমাদের বেঁচে থাকার জন্য ভীষণ দরকার। কিন্তু জানো তো বর্তমানে কি হচ্ছে, জলের পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। কেন জানো? কারণ হচ্ছে জল যে আমাদের যে জল আমরা ব্যবহার করছি, সেই জলটা ক্রমশ দূষিত হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে। তখন তারা বলবে, আচ্ছা ম্যাম তাই নাকি, কিন্তু কেন এই জল দূষণ ঘটছে, বা কিভাবে ঘটছে, এবং এর ফলে কীভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই সমস্ত প্রশ্ন ওদের মনে সৃষ্টি হবে। এবারে তখন আমি বলবো, ঠিক আছে তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে কিভাবে আমাদের জল দূষিত হচ্ছে। ঠিক আছে, যে আমরা যে সমস্ত জল ব্যবহার করছি সেগুলো দূষিত হওয়ার ফলে আমাদের কী কী ক্ষতি হচ্ছে, বা ভবিষ্যতে আর কী কী ক্ষতি হতে পারে। ঠিক আছে, তো তার জন্য আমি তোমাদেরকে কয়েকটা দলে ভাগ করে দিচ্ছি, এ বি সি ডি এই কয়েকটা দলে ভাগ করে দিলাম। তাহলে কি হলো, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আমার যে ফার্স্ট আচরণাঙ্গ সেটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, ফার্স্ট আচরণাঙ্গটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। কী করলাম, ওদেরকে গ্রুপে ভাগ করে দিলাম। এবার তারপর কি আছে, ধারাবাহিকভাবে মত প্রকাশ। এবার আমি এই পর্যায়ে কি করব, ওদেরকে কয়েকটা তথ্য দেবো। ঠিক আছে, কি বিষয়ে তথ্য দেবো, জল দূষণ যে আমি পড়াচ্ছি সেই জল দূষণ রিলেটেড কোনো আমি তথ্য দেবো। কি দিতে পারি আমি এখানে, জল দূষণ রিলেটেড একটা ভিডিও দিতে পারি, যে একটা জলাশয় আছে, সেখানে ওই যে বিভিন্ন ধরনের কলকারখানা থেকে দূষিত জলগুলো এসে জলাশয়ে পড়ছে, তারপর হচ্ছে কৃষি জমি থেকে বিভিন্ন দূষিত জলাশয়ে পড়ছে, এরকম একটা ভিডিও ওদেরকে দিতে পারি। দিয়ে বলতে পারি, আচ্ছা এ এবং বি দল তোমরা এই ভিডিওটা দেখো ভালোভাবে, এবং নিজেদের মধ্যে আলোচনা করে লেখো তো যে জল দূষণের কী কী কারণ হতে পারে, বা কী কী কারণে জল দূষিত হতে পারে, বা যে জলটা খারাপ হচ্ছে তার কী কী কারণ। তখন ওরা দেখবে যে কলকারখানা থেকে দূষিত জলগুলো আসছে, তার ফলে সেগুলো মেশার ফলে খারাপ হচ্ছে, বা কৃষি জমি থেকে, এগুলো ওরা দেখবে এবং নিজেদের মধ্যে আলোচনা করে লিখতে নিশ্চয়ই পারবে। ঠিক আছে, তারপর আবার সি এবং ডি গ্রুপকে আমি জল দূষণের ফলে যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ জলজ প্রাণীদের যে সমস্ত ক্ষতি হচ্ছে, বা গবাদি পশু সেই জল পান করার ফলে তাদের যে ক্ষতি হচ্ছে, বা মানুষের সেই জল ব্যবহার করার ফলে যে বিভিন্ন ধরনের রোগগুলো হচ্ছে, সেই রিলেটেড কোনো চার্ট বা মডেল দিতে পারি। ঠিক আছে, দিয়ে বলতে পারি, সি এবং ডি দল তোমরা এটা ভালোভাবে দেখো এবং নিজেদের মধ্যে আলোচনা করে লিখে ফেলো তো যে জল দূষণের ফলে আমাদের কী কী ক্ষতি হতে পারে, বা তার কী প্রভাব আমাদের জীবনে পড়তে পারে, বা প্রাণীদের জীবনে কী কী প্রভাব পড়ছে এর ফলে। ঠিক আছে, এইভাবে কাজ দিতে পারি। তাহলে আমার 2 নম্বর যে আচরণাঙ্গটা সেটা আমার সম্পূর্ণ হলো। ঠিক আছে, এবার 3 নম্বরে কি আছে, 3 নম্বর আচরণাঙ্গ আমাদের ছিল হচ্ছে শিক্ষার্থীদের পারস্পরিক মিথস্ক্রিয়া। এবার কি করবে, এবার শিক্ষার্থীরা ওই সমস্ত চার্ট বা ভিডিওগুলো দেখবে এবং নিজেদের মধ্যে আলোচনা করে বলবে, আচ্ছা তাহলে দেখ এই যে এইরকমভাবে জলগুলো আসছে, তার ফলে এই যে জলাশয় পড়ছে, এর ফলে জল দূষণ ঘটছে। এরকমভাবে বিভিন্নজন বিভিন্ন মতামত শেয়ার করবে। ঠিক আছে, এবং সেগুলো পরপর খাতায় লিখে ফেলবে। তারপর সি এবং ডি গ্রুপও সেম একইভাবে কী করবে, নিজেরা ওই যে জল দূষণের প্রভাব সেগুলো দেখবে, এবং দেখার পর নিজেদের মধ্যে আলোচনা করবে, আচ্ছা এইগুলো হচ্ছে, দেখ তাহলে এগুলো আমাদের জল দূষণের প্রভাব আমরা বলতে পারি, এরকমভাবে লিখে ফেলবে। ঠিক আছে, তাহলে 3 নম্বরটা আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, 3 নম্বর আচরণাঙ্গটা কমপ্লিট হলো। এই পর্যায়ে কী কী কাজ আমরা দেখলাম, এবং শিক্ষক মহাশয় এই পর্যায়ে কী করবেন, 3 নম্বর পর্যায়ে যখন ওরা আলোচনা করবে তখন শিক্ষক মহাশয় ওদেরকে গাইড করবেন কীভাবে, যে ওরা যেন আলোচনাটা সেই বিষয়টা রিলেটেডই করে। ঠিক আছে, আমি জল দূষণ পড়াচ্ছি, ওরা হয়তো অন্য একটা বিষয় নিয়ে গাছের খাবার তৈরি নিয়ে আলোচনা করতে শুরু করে দিল, বা ওরা যে জলাশয়গুলো দেখছে সেই জলাশয় নিয়ে আলোচনা করতে শুরু করে দিল। এরকম নয়, তারা যেন জল দূষণ বিষয়টা নিয়েই আলোচনা করে, বা জল নিয়ে কোনো আলোচনা করতে শুরু করলো, জল দিয়ে কী কী হয়। ঠিক আছে, এই জিনিস নিয়ে জলের ব্যবহার সম্বন্ধে আলোচনা করতে শুরু করে দিল, এরকম নয়। ঠিক আছে, তারা যেন জল দূষণ নিয়েই আলোচনা করে,
এটা আমাকে দেখতে হবে, নিশ্চিত করতে হবে, ঠিক আছে। তারপর এই হলো আমার 3 নম্বর আচরণাঙ্গ। তারপর 4 নম্বরে কি আছে, 4 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। এবার আমি ওদের কাছে জানতে চাইবো, আচ্ছা তোমাদের আলোচনা কি হলো, তাহলে তোমরা বলো যে তোমরা এই বিষয়টা থেকে কী কী জানতে পারলে, বা জল দূষণের কী কী কারণ তোমরা মনে করছো যে এই কারণে আমাদের জল দূষিত হতে পারে। তখন এ এবং বি দল আমাকে সুন্দরভাবে তারা যে সমস্ত কারণগুলো লিখেছে সেগুলো আমাকে জানালো। আমি এবার যদি মনে হয় যে তাদের কারণগুলো ঠিক লিখেছে তাহলে বলবো বাহ খুব ভালো হয়েছে। যদি মনে হয় যে সেখানে আরও 2-4টে পয়েন্ট যোগ করা দরকার, তখন আমি ওদেরকে বলবো আচ্ছা এগুলো যোগ করলে কেমন হয়, বা এগুলোও তো আমাদের জল দূষণ ঘটাতে পারে, তাহলে এগুলো আমরা লিখে ফেলতে পারি। বা যদি মনে হয় যে কোনো ভুল ইনফরমেশন ওরা লিখেছে, তখন আমি বলতে পারি আচ্ছা এই জায়গাটা যদি আমি এরকমভাবে লিখি তাহলে আরও সুন্দর হবে, ঠিক আছে। এইভাবে আমি ওদেরকে কারেকশন করতে পারি। তো তাহলে আমার 4 নম্বর আচরণাঙ্গটাও কমপ্লিট হয়ে গেল। তো এই হলো, এইভাবে আমি পুরো ক্লাসটাকে পরিচালনা করতে পারি শিশুকেন্দ্রিক শিখন দক্ষতায়। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এর যে টোটাল ভিডিওটা কীভাবে মাইক্রো টিচিংটা এই শিশুকেন্দ্রিক দক্ষতার ওপর পরিচালনা করতে হয়, এই টোটাল ভিডিও আমার করা আছে। সেটা যদি তোমরা পেতে চাও বা দেখতে চাও তাহলে ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সেখানে দেখে নিও। এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা একটু দেখে নেবে, তাহলে আমার মনে হয় যে কোনো টপিকের ওপরই তোমরা শিশুকেন্দ্রিক দক্ষতায় লেসন প্ল্যান তৈরি করতে পারবে বা টিচিং পরিচালনা করতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না, ঠিক আছে, এবং বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে যুক্ত থেকো। আমাদের এর পাশাপাশি কিন্তু টেটের প্রিপারেশনও চলছে এবং আমাদের এই টিচিং রিলেটেড ভিডিও চলতে থাকবে। তাহলে তোমাদের একাধারে টেটের প্রিপারেশনও হবে এবং টিচিংয়ের পরবর্তীকালে তোমাদের যে ইন্টারভিউ, সেখানে যে টিচিংয়ের ডেমো ক্লাস দরকার হয়, সেগুলো তোমরা যদি স্কিলগুলো ভালোভাবে জানতে পারো তাহলে অনায়াসেই তোমরা কিন্তু এগুলো করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।